This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামতারা গ্যাংয়ের কথা হয়তো শুনেছেন, কিন্তু সেই জামতারা কি এবার বাংলায় এসে পৌঁছলো? কারণ চোপড়াকে বাংলার মিনি জামতারা বলা হচ্ছে। শুধু ট্যাবের টাকা জালিয়াতি নয়, AEPS স্ক্যাম ও সংখ্যালঘু স্কলারশিপের টাকা জালিয়াতিতেও নাম উঠেছিল এই চোপড়ার। চোপড়ার নাম জড়িয়েছিল আধার কার্ড জালিয়াতিতেও। সংখ্যালঘু স্কলারশিপের টাকা, এমনকি আবাসের টাকাও অন্য অ্যাকাউন্টে তুলে নেওয়ার ক্ষেত্রে নাম বারবার জড়িয়েছে চোপড়ার। চোপড়ায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকা তৈরি করছে এই মুহূর্তে পুলিশ। কারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছেন, কত ইন্টারনেট ক্যাফে বা CSP রয়েছে, সেই সমস্ত খতিয়ে দেখছে ইসলামপুর জেলা পুলিশ। চোপড়া থেকে যে সাদিক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ, 4 বছর আগে সেই সাদিকের দাদাকেই সাইবার জালিয়াতিতে গ্রেপ্তার করেছিল তামিলনাড়ু পুলিশ। সাইবার জালিয়াতিতে সিদ্ধহস্ত ঝাড়খণ্ডের ওই জামতারা, কিন্তু বাংলার বুকে নতুন করে তৈরি হয়ে গিয়েছে আরও একটি গ্যাং, বলা হচ্ছে মিনি জামতারা। তার এপিসেন্টার বাংলার উত্তর দিনাজপুরে। চিকেন নেক বলে যে এলাকা চিহ্নিত, সেই এলাকায় চোপড়ায় একের পর এক সাইবার জালিয়াতি গোটা বাংলাকে টলিয়ে দিচ্ছে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রতিনিয়ত বিভিন্ন স্কুল থেকে রিপোর্ট মিলছে ছেলে মেয়েদের ট্যাবের টাকা তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে পড়েনি। প্রতিদিন থানায় অভিযোগের সংখ্যা বাড়ছে। লালবাজার তদন্ত করে দেখছে এপিসেন্টার চোপড়া। এখনও 2 জন গ্রেপ্তার হলো, আরও 6 জন পলাতক, যাদের মধ্যে এই ঘটনার মাস্টার মাইন্ড রয়েছে। তার খোঁজে গোটা রাজ্যে তল্লাশি চালাচ্ছে লালবাজার। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। তদন্তের ক্ষেত্রে কি করা উচিত, কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, আমরা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বলেছিলাম এবং স্বাভাবিকভাবে এই বিষয়টি রাজনীতির অন্দরেও পৌঁছে গিয়েছে। বিজেপি এবং তৃণমূল দুপক্ষের কি বক্তব্য শোনাবো আপনাদের। জামতলা যে গ্যাংটা, সেইখানে যখন নাকি পুলিশ ওখানকার ডিস্ট্রিক্ট বা স্টেট পুলিশ যখন অ্যাট্রেন্ডাম রেড করে, ওখান থেকে কিছু কিন্তু চলে এসেছিল এই উত্তর দিনাজপুরে। বিগত দিনে কিন্তু উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। এবং এই চোপড়া উত্তর দিনাজপুরকে বেছে নিয়েছে এই কারণেই যে আশেপাশে যে এরিয়াটা আছে বাংলাদেশ সীমান্ত থেকে শুরু করে, সেইখানে কিন্তু আজকে পুলিশের পক্ষে বোধহয় সম্ভব নয়, এবং সেই জন্য সেফেস্ট জায়গা বলে তারা আজকে ওটা বেছে নিয়েছে। পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে। যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা SOP আমাদের ইতিমধ্যেই প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনেবার থেকে আর হবে বলে আমরা আশা করতে আমি আশাবাদী। ধরে কি হবে, এর আগে আমফানেরও টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছিলো, টাকা চলে গেল, খোঁজ নিয়ে দেখা গেল সব TMCর লোকের অ্যাকাউন্টে গেছে। ট্যাবের টাকাও TMCর অ্যাকাউন্টে গেছে। কে শাস্তি পেয়েছে, কে সাজা পেয়েছে? যে দিয়েছে, যে নিয়েছে, কেউ সাজা পায় না। এখন সরকারি টাকা লুট করার জন্য এখানে, তাই সবাই মিলে ওখানে ভিড়েছেন গিয়ে, আর মারামারিও হচ্ছে। তো সেজন্য এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে। এদিকে ট্যাব কেলেঙ্কারি রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, তা নিয়ে এবার প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। বিরতির পর ফিরে এলাম দুপুরে 4 ব্রেকিং নিয়ে। বিরতির আগে যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম যে উদ্বেগে রয়েছে প্রশাসন ট্যাব কেলেঙ্কারি নিয়ে, প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি গুরুত্বপূর্ণ সহকারে একটা কথা উল্লেখ করলেন, মহারাষ্ট্র রাজস্থান থেকে হাইজ্যাক হয়েছে তথ্য। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনা যায়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি
6জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, উত্তরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উত্তরের নামই কিন্তু বারবার উঠে এসেছে ট্যাব কেলেঙ্কারিতে। চোপড়া, যার সঙ্গে জামতারা তুলনা করা হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেলেঙ্কারি নিয়ে ঠিক কি বার্তা দিলেন, কি বক্তব্য রাখলেন, কি বলতে চাইলেন? দেখো, আজ দিনভর আমরা এই খবরটাই দেখাচ্ছিলাম যে এই যে ট্যাব জালিয়াতির এপিসেন্টার এ রাজ্যের ক্ষেত্রে চোপড়া, যেখান থেকে পুরো চক্রটা অপারেট হয়েছে। লালবাজার তার স্ক্যানারে চোপড়ার বিভিন্ন এলাকাকে রেখেছে। মুখ্যমন্ত্রীও কিন্তু অবশেষে মুখ খুললেন, তিনি জানিলেন এই চক্র মহারাষ্ট্রে সক্রিয়, রাজস্থানে সক্রিয়, বিভিন্ন রাজ্য থেকে তথ্য হাইজ্যাক করছে এরা এবং কাজ করছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন এ রাজ্যের পুলিশ কিন্তু এই চক্রকে ধরতে পেরেছে, অর্থাৎ বাংলার পুলিশের কাজকর্ম নিয়ে তিনি যে সন্তুষ্ট। মমতার এই মন্তব্যের সামনে এলো, মোট 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। একই সঙ্গে মমতা জানিয়েছেন প্রশাসন রাফ অ্যান্ড টাফ রয়েছে, এই কাণ্ডে যারা যুক্ত তাদের কাউকে ছাড়া একদম। অর্থাৎ বাংলার পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিট গঠন করা হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি তারা ট্যাবের টাকা পাবেন, এই কথা যেমন বললেন, আরেকটা কথা উল্লেখ করলেন মহারাষ্ট্র এবং রাজস্থান থেকে তথ্য হাইজ্যাক হয়েছে বাংলার, কি বলবেন? না, মুখ্যমন্ত্রী যে কথাটা বলতে চাইছেন আপনারা মনে হয় বুঝতে পারেননি। কোনো তথ্য হাইজ্যাক হননি। ওনার এখানে যে কম্পিউটার অপারেটর হিসেবে, কম্পিউটার টিচার হিসেবে যে রাজনৈতিক নিয়োগ হয়েছিল, তারা মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডে টাকা এক্সপোর্ট করেছে, হাইজ্যাক করেনি। ওখানকার বিভিন্ন অ্যাকাউন্টে, ডুপ্লিকেট অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছে। ওনাকে শিক্ষা দপ্তরের কর্তারা, পুলিশ কর্তারা একরকম ব্রিফ করেন, উনি একরকম বোঝেন আর একরকম বলেন। এটা নিয়ে ছেড়ে দিন, মুখ্যমন্ত্রীর কথা খুব একটা সিরিয়াসলি নেবেন না, কারণ উনি এসব বিষয় খুব একটা বেশি বোঝেন বলে মনে হয় না। কিন্তু যে প্রশ্নগুলি মুখ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত, এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে পেমেন্ট অর্ডার আসার আগে, ফাইনাল পেমেন্ট অর্ডার আসার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওটিপি আসে। সেই ওটিপি তিনি না বললে পেমেন্ট অর্ডার কখনো সেন্ট্রাল সার্ভারে আসে না। কিভাবে? তাহলে 70টি এফআইআর অলরেডি হয়ে গেছে। তাহলে 70টি স্কুল তো অন্তত পক্ষে জানা যাচ্ছে যেখানে প্রধান শিক্ষকের ওটিপি অন্যরা কেউ হাতিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকারের টাকায় কম্পিউটার টিচার নিয়োগে, স্মার্ট ক্লাস এবং কম্পিউটার টিচার নিয়োগের কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে, সেখানে চুক্তি ভিত্তিতে যে কম্পিউটার শিক্ষকরা নিয়োগ হয়েছে, তারা এখন দেখা যাচ্ছে অন্তত পক্ষে যেটা অতি কম্পিউটার টেকনোলজিতে অন্তত পক্ষে বেশ ভালো। এই কম্পিউটার টাকা টিচারদের কি যোগ্যতা, কারা নিয়োগ করেছিল, কাদের সুপারিশে নিয়োগ হয়েছে। তৃতীয়ত যেটা হচ্ছে স্কুলের ডেটা এন্ট্রি কেন সাইবার ক্যাফেতে হয়েছিল। বুঝতে পারছি আপনাদের দিক থেকে একাধিক প্রশ্ন উঠছে, যে প্রশ্নের উত্তরগুলো আপনারা চাইছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সময় সংক্ষিপ্ততার কারণেই আমি কম প্রতিক্রিয়া নিতে পারলাম তার। আপাতত আপনাকে ধন্যবাদ। এদিকে ট্যাব কাণ্ড নিয়ে কিন্তু আগেই রাজ্য সরকারকে আজ নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনা যাক তার বক্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। এদিকে ট্যাব কেলেঙ্কারি জাল ছড়িয়ে রয়েছে গোটা বাংলা। এবার চোরের উপর বাটপাড়িয়ে কথাটা বলা যেতেই পারে। ট্যাব কাণ্ডে ধৃত 5 জনের পরিবারের কাছে ফোন গেল, ফোনে দাবি টাকা দিলেই মিলবে জামিন। পূর্ব বর্ধমানের ট্যাব জালিয়াতিতে মালদার বৈষ্ণবনগর থেকে ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে। ধৃতদের পরিবার দাবি করছে যে তাদের কাছে ফোন আসে পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন বলে পরিচয় দেওয়া হয় আইনজীবী হিসেবে। আর ধৃত শেখ পিন্টুর আত্মীয় দাবি তার কাছ থেকে 16,000 টাকা চাওয়া হয়েছে। ধৃত শ্রবণ সরকারের বাবারও সেই একই অভিযোগ। ফোন করেছিল মেদিনীপুর থেকে, স্যার যে 16,000 টাকা পাঠান, আপনার সঙ্গে সঙ্গে বেল করে দিব। আচ্ছা, কি পরিচয় দিয়ে ফোন করছে? ওই অ্যাডভোকেট বলেছে। পুরো ফোন বলছে আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি, আপনি এখনই 18,500 টাকা পাঠান, এই 10 মিনিটের টাইম আছে, এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে, না হলে 6 বছর দিতে হবে। আচ্ছা, আমরা প্রতারণার পাল্লাই পড়ে যাচ্ছি, এর মধ্যে জায়গায় কোথায় যাবো আমরাই ভাবতে পারি না। কতবার ফোনটা করেছে? ফোন মোটামুটি 8 বার।